কাশ্মীর উপত্যকায় পাহাড়ের কোলে অবস্থিত অমরনাথ গুহা। প্রতি বছর শ্রাবণ মাসে এই বর্ষাকালেই অনেক কষ্ট সহ্য করে দর্শনার্থীরা যান বাবার দর্শনে, যেখানে বাবা দেখা দেন প্রাকৃতিকভাবে বরফের লিঙ্গ হিসেবে। আর সেই বরফানি বাবাকেই দর্শন করতে গেছিলাম আমি এই বছর অমরনাথ দর্শনে। আর এই যাত্রা একটা শারীরিক পরীক্ষা নয়, বরং একটা অভিজ্ঞতা, যা আপনাকে এত কষ্ট সহ্য করে যখন আপনি গুহার সামনে পৌঁছাবেন, তখন আপনা হতেই আপনার চোখে জল নেমে আসবে। আর সেই জল হবে মুগ্ধতার। মহাদেব মাতা পার্বতীকে অমর কথা এই গুহায় শুনিয়েছিলেন বলে এই যাত্রার নাম হয়েছে অমরনাথ যাত্রা। আমার এবারের অমরনাথ যাত্রা শুরু হয়েছিল পেহেলগাঁওয়ের চন্দনবাড়ি থেকে। প্রকৃতির অপরূপ দৃশ্য দেখতে দেখতে এবং কঠিন ট্রেক করতে করতে আমি পৌঁছে গেছিলাম অমরনাথ গুহায়। তা আমার এই 2.5 দিনের গল্প থাকবে 3 ভাগে। প্রথম ভাগ আমি শুরু করছি কলকাতা থেকে আমি কিভাবে পেহেলগাঁও পৌঁছালাম সেই গল্প দিয়ে, আর পরবর্তী 2 ভাগ থাকবে চন্দনবাড়ি থেকে শেষনাগ, আর শেষনাগ থেকে বাবার গুহা। হর হর মহাদেব। ট্রেন যেহেতু ছিল সকাল 11:45 কলকাতা স্টেশন থেকে, তাই আমি আর মেশো ঝটপট একটা ক্যাব নিয়ে চললাম স্টেশনের উদ্দেশ্যে। স্টেশনে পৌঁছে গিয়ে দেখি আমাদের ট্রেন জম্মু তাওয়া এক্সপ্রেস 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। ফাইনালি ট্রেনের কামরায় দাঁড়িয়ে আছি। জানি না, ছোটবেলা থেকে অনেক স্বপ্ন আপনারা দেখেন, আমিও দেখেছি, ছোট বড় সব স্বপ্ন। বাট আজকে ট্রেনের কামরায় দাঁড়িয়ে একটা অনেক বড় স্বপ্ন পূরণ করতে যাচ্ছি। ছোট থেকেই শুনে আসি বাবা বরফানির নাম, অমরনাথ যাত্রা। তো ফাইনালি জম্মু তাওয়াই ট্রেনে আমি আর মেশো ফাইনালি জার্নি করছি। তো ট্রেন ছাড়বে 11:45। আমি আপাতত এখন পারফেক্ট টাইম কিনা ছাড়ে ইন্ডিয়ান রেলওয়ে কতটা পারফেক্ট সেটা দেখার। আপাতত ট্রেনে এসে পৌঁছে গেছি। আজকে গরম, বাকি 2 দিন বৃষ্টি পড়ছিল, ভাবছিলাম কি হবে, কিন্তু আজকে অনেক গরম, চেয়ারের অবস্থা থেকে বুঝতে পারছেন। তো চলুন, অমরনাথ যাত্রা, হর হর মহাদেব। পারফেক্ট টাইমে 11:45 বাজে আর আমাদের ট্রেন ছেড়ে দিলাম। ট্রেনে উঠলেই সব থেকে যে জিনিসটা সবাই করেন, আমিও তার ব্যতিক্রম কোথায়। ট্রেনের দরজায় দাঁড়িয়ে প্রকৃতির খেলা দেখা, সেটা তো একটা ম্যান্ডেটরি কাজ, তার উপর জার্নি যদি লম্বা হয়। আর আপনার সিট যখন হয় দরজার একদম কাছে। বলছি সন্ধ্যা হয়ে গেছে, এটা লোকাল ট্রেনের থেকে কিছু কম নয় মনে হচ্ছে। প্রত্যেকটা স্টেশন আমরা থামতে থামতে এলাম। আর আপাতত এই রাতটা কাটাতে হবে, কাটিয়ে পরের দিন সকাল একটু বিরিয়ানি অর্ডার করেছি আমি। বেশি ঘুমিয়ে গেছে। এই অ্যাপটা থেকে বিরিয়ানি অর্ডার করেছিলাম, এই যে অর্ডার করেছিলাম। ট্রেন 2 ঘন্টা লেট, ও কি পাবো না, অপেক্ষায় রয়েছে। যাই হোক, সেদিন বিরিয়ানিটা ফাইনালি ডেলিভারি পেয়েই গেছিলাম। সঙ্গে দিয়েছিল রায়তা, কিন্তু খাবার পর মনে হয়েছিল আমার কলকাতা বিরিয়ানি সব থেকে সেরা। খেয়ে নিই, ফাইনালি পেয়ে গেছি। এবার টেস্টটা কেমন হবে সেটা দেখতে হবে একটু। ট্রেন জার্নির দ্বিতীয় দিনের রাত পেরিয়ে সকাল হওয়ার পর হঠাৎ করে ফোনের নেটওয়ার্ক উড়ে যাওয়ায় আমি আর মেশো বুঝলাম আমরা পাঞ্জাবের গণ্ডি পেরিয়ে কাশ্মীরে প্রবেশ করে গেছি। এখানে বলে রাখা ভালো, কাশ্মীর পৌঁছালে ওখানকার লোকাল সিম কার্ড ছাড়া আর কোনো সিম কার্ডই কাজ করবে না। যদি আপনার কাছে পোস্টপেড কানেকশন থেকে থাকে তবে সেটি কাজ করবে। পাক্কা 48 ঘন্টা কাটিয়ে প্রায় 2000 কিলোমিটার, 1900
36 কিলোমিটার কাটিয়ে জম্মু তাওয়ায় সকাল 9:18 বাজে আমরা নামলাম। জম্মু তাওয়ায় নামছি। জয় জয় বরফানি বাবা। ওয়েলকাম টু জম্মু তাওয়াই। স্টেশনে নেমে গেছি। আর এসো দুদিন পুরো জয় বাবা ভোলেনাথ, জয় বাবা ভোলেনাথ। আচ্ছা, স্টেশন থেকে বেরিয়ে প্রথম কাজ হলো আমাদের সিম নেওয়া একটা। তো চলো সিমটা নিয়ে নিই, কারণ এখন পুরো নেটওয়ার্ক আউট। বাড়িতে একটু জানাতে হবে। সিমটা তো মেন। আগে সিমটা নিয়ে নিই, কারণ সিম না নিলে বাড়িতে কন্ট্যাক্ট করতে পারছি না এখনো পর্যন্ত। তো আগে প্রথম হচ্ছে সিম নেওয়ার জায়গা। এই স্টেশন থেকে বেরিয়েই সামনে সিমের অনেক জায়গা, তো ওখানে গিয়ে আগে সিমটা নিয়ে নিচ্ছি। সিম নিয়ে তারপর কথা হচ্ছে তোমাদের সাথে, ঠিক আছে? যে খিদে পেয়ে গেছে, সকালবেলা একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। এই আমি আলু পরোটা নিয়েছি, 2 পিস আলু পরোটা, মানে বেশ ভালো বড় বড়ই, 100 টাকা। আর মেশো নিয়েছে ধোসা, 100 টাকা ধোসা। ব্রেকফাস্ট ধরে দেয়। তো আমরা সিম নিয়ে নিয়েছি। এখানে সিম 350 টাকা করে জিও 5G আনলিমিটেড যেটা হয় সেটা 400 টাকা, মানে 50 টাকা এক্সট্রা। আর 4G 350, 5G 400, 4G 350। হ্যাঁ, 5G আনলিমিটেড নিতে গেলে 400, মানে 50 টাকা করে এক্সট্রা দিতে হবে। আপনার যা প্যাকেজ আছে তার থেকে 50 টাকা করে এক্সট্রা দিতে হবে। ঠিক আছে, একটু খেয়ে নিই, খেয়ে নিয়ে কথা হচ্ছে। আরএফআইডি কার্ডটা দেখে দিই। এই যে আরএফআইডি কার্ড, তাই তো? পেয়ে গেছো? জয় বাবা ভোলেনাথ, হ্যাঁ। পেয়ে গেছি। এই যে হ্যাঁ। যাচ্ছি অমরনাথ দর্শনে। দর্শনে। যাই হোক, আরএফআইডি কার্ড আমারও গলায় ঝুলিয়ে নিয়েছি। 2 মিনিট লাগলো, বেশি না, কোনো ঝামেলা নেই। শুধু একটা আধার কার্ড দেখাতে হলো, বাস। আধার কার্ডে করবেন না, একদম সিম্পল ইজি ব্যাপার। স্টেশন থেকে বেরিয়ে বাঁ হাতে গেলেই, এইদিকে গেলেই আরএফআইডি কার্ড রয়েছে। আর আপনাদের আজে বাজে কথা শোনার দরকার নেই, একদম ইজি। আসবেন, একদম 2 মিনিটে হয়ে যাবে, বাস। তো এবার আমরা প্রথম দিনের প্ল্যানিং করছি যে আপাতত শ্রীনগর চলে যাব, যেহেতু আমাদের 15 তারিখ যাত্রা। আজকে তো 13 তারিখ রবিবার। তো আমরা এখান থেকে শ্রীনগর গিয়ে শ্রীনগরটা একটু ঘুরে দেখব। তাকে দেখি গাড়ির ব্যবস্থা কি আছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, সকালবেলা ব্রেকফাস্ট। তো যাই, সব বাড়িয়ে বেরিয়ে দেখি গাড়ির কি ব্যবস্থা আছে। এখানে প্রচুর গাড়ির পার্কিং করা আছে স্টেশনে। এখান থেকে পেহেলগাঁও ডাইরেক্ট যাচ্ছে, সবকিছু যাচ্ছে। তো আমরা আপাতত বেরিয়ে গিয়ে দেখব যে শ্রীনগর কিভাবে যাওয়া যায়। হর হর মহাদেব। একটা বড় পাঙ্গা এখানে নিয়ে ফেলেছি। শ্রীনগর যাব, কিন্তু 12টার মধ্যে একটা 15 কিলোমিটার রাস্তা পেরোতে হয়, নাহলে সেদিন যদি গাড়ি থামিয়ে দেয় সেদিনের জন্য সেটা বন্ধ। তাই যে এই পেছনে যে গাড়িটা দেখছো, এই গাড়িটাতে আপাতত 1000 টাকা বলছে, রাজি হয়েছি। শ্রীনগর যাওয়ার জন্য 1000 টাকা করে নেবে। আপাতত মাল উপরে রেখেছি। এখন কথা হচ্ছে, এখন বাজে 10:43, প্রায় 11টা বাজতে যায়। 1 ঘন্টার মধ্যে যদি 15 কিলোমিটার এখন যদি গাড়ি ছাড়ে, এবার গাড়ি ভর্তি হলে তবে ছাড়বে। আপাতত আমি আর মেশোই মনে হচ্ছে, আর আরেকজন, 3 জন। এখানে 7 জন ছাড়া যাবে না। প্যাসেঞ্জার আনতে এখন ড্রাইভার গেছে। কি করব ঠিক বুঝে উঠতে পারছি না। যদি না হয় তাহলে ভগবতী নগর বেস ক্যাম্প, এছাড়া কোনো উপায় নেই আজকের মতো। তো লেটস সি কি হয়। টেনশনে আছি, তোমরাও থাকো টেনশনে একটুখানি আমাদের সাথে। দেখা যাক কি হয়। আপাতত দাঁড়িয়ে আছি। ভগবতী নগর গেলে ওটা সহজ হয়ে যেত, বুঝলে? হ্যাঁ, ভগবতী নগর গেলে গাড়ি ভর্তি। শ্রীনগরের প্ল্যান করছি, তাই তো আমরা। যাই হোক, টেনশন। এই যে বাস স্ট্যান্ড, বুঝলে? আচ্ছা, এই যে বাস স্ট্যান্ড। যাই হোক, ফাইনালি এক ফাইম ভাইয়ের গাড়িতে উঠে পড়েছি। 1000 টাকা করে শ্রীনগর। ওই গাড়িটা থেকে আপাতত চলে এসে একটা ছোট গাড়ি, আমি আর মেশো পেছনে বসে আছে। এই গাড়ি করে আপাতত 12টার মধ্যে 15 কিলোমিটার একটা রাস্তা পেরোতেই হবে, তাহলে আমরা আটকা পড়ে যাব। তো সেই যাচ্ছি। 11:20 বেজে গেছে এখন। ফাইম ভাই বলেছে আমাদের পৌঁছে দেবে শ্রীনগর আজকে। ঠিক আছে, চলো রাস্তায় থাকতে থাকতে।
আসার পথে একটা হোটেলে দাঁড়িয়েছি, শ্রীনগর যাওয়ার পথে। হঠাৎ করে একটা টানেল ফেরার পরে পুরো ওয়েদার পুরো চেঞ্জ। খাবার খাবার এখানকার খাবার খাচ্ছি, রেডিমেড বল একটা, আর যাই হোক, সেদিন আর শ্রীনগর যাওয়া হয়ে ওঠেনি। মাঝপথে এই মিলিটেন্ট বা দ্বারা পরিচালিত ক্যাম্পে আমাদের রাত কাটাতে হয়। খাবার, থাকার, শোবার সব ব্যবস্থাই ছিল, কারণ ওখানে একটা লাঙ্গার লাগানো ছিল। কিন্তু যেটা হয়েছিল, আমার ফোন আর বাকি সব কিছু ওরা জমা নিয়ে রেখেছিল, যেহেতু আমি ভিডিও করছিলাম বলে। আর গাড়িকে দেওয়া 1000 টাকা সেটা দিয়ে দিয়েছিলাম ওঠার আগেই গাড়িওয়ালাকে। তো সেটা কি হলো আলাদা করে আর বলতে হবে না। গুড মর্নিং ফ্রম অনন্তনাগ। অনন্তনাগের মোড়ে বা গাড়ি স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, বসে আছি। একটা গাড়ি নিয়েছি, পেহেলগাঁওয়ের জন্য যাব। কালকে রাতে আর শ্রীনগর যেতে পারিনি। কালকে রাতের কাহিনী, ক্যামেরা, মাইক সবই নিয়ে নেওয়া হয়েছিল। অনন্তনাগ থেকে পেহেলগাঁও যাচ্ছি, পার হেড 100 টাকা করে। একটা গাড়িতে বসেছি, এটা অনন্তনাগের বাস স্ট্যান্ড। সকালবেলা একটু চা খেলাম। তো ভেরি গুড মর্নিং। 14ই জুলাই আজকে। কালকে আমাদের 15 তারিখ ছাড়ায় বৃষ্টি শুরু হয়েছে প্রচুর পরিমাণে, জানি না কী হবে। আপাতত এখন বেস ক্যাম্প যাব। যাই হোক, ফাইনালি পেহেলগাঁও পৌঁছে গেছি, নেমে গেলাম আমি আর মেশো। হর হর মহাদেব। শুরু হচ্ছে যাত্রা। ঠিক আছে, এখনো কিছু ডিসিশন নিতে পারছি না, দেখি কিছুক্ষণ দাঁড়িয়ে ডিসিশন নিয়ে নিই। এটাকে স্বর্গ কেন বলা হয় বোধহয় এখানে না এলে বোঝা যেত না। অসাধারণ অসাধারণ, মানে আর লোকাল জার্নি করলাম কাশ্মীরে, সত্যি ভাবা যায় না। মানে এখানে আসতেই হবে, না এলে আমাদের স্বর্গটা যে কী সেটা বোঝা যাবে না। যাই হোক, এখানে প্রচুর দোকান, যদি কিছু ভুলেও যান আসতে, এই পেহেলগাঁও বেস ক্যাম্পের মধ্যে লাঠি থেকে শুরু করে জুতো ফুতো সব পেয়ে যাবেন। মানে আপনি যদি কিছু ভুলে গেছেন কোনো অসুবিধা নেই এখানে এলে। শুক্রবার দেখো, মানে ক্যাশ আনতে ভুলে গেছেন, এটিএমে ভুলে গেছেন, কোনো অসুবিধা নেই। আমি এখানে ফোনপেতে পে করলাম, এই ভাইকে ফোনপেতে পে করলাম। ফোনপেতে পে করে যত টাকা পে করলাম উনি আমাকে ক্যাশ করে দিলেন, কোনো কমিশন নেননি, কিছু নেননি। তো জায়গা খুবই ভালো। পেহেলগাঁও বেস ক্যাম্পে আপাতত দাঁড়িয়ে রয়েছি। আর ইনিশিয়াল এখানে টেন্ট নেবো কিনা ভাবছি, আর যদি না নিই তাহলে একজনের সাথে পরিচয় হলো, বাইরে হোটেল বলছে 400 টাকা করে, সামনে 1 কিলোমিটারের একটা সামনে গ্রাম আছে, তো ওখানে গিয়ে 400 টাকা করে রুম নিতে হয়, সেটাও দেখে আসি। এসেই ভান্ডারেতে খাওয়াবো, তো ভান্ডারে যখন খাবো তখন আবার দেখাবো। এখন আপাতত থাকার জায়গাটা ঠিক করে নিই। এই হচ্ছে পেহেলগাঁও বেস ক্যাম্পের খাওয়া দাওয়ার জায়গা। তো আপাতত আমরা যে টাইমে এসে পৌঁছেছি, 1 ঘন্টা পর লাঞ্চ আওয়ার, মানে এখানে সিস্টেমেটিক্যালি হয়, সকালের দিকে হয় ব্রেকফাস্টের সময় তো এসে পৌঁছাতে পারিনি, তাই ব্রেকফাস্ট সব জায়গায় শেষ। এখন আবার শুরু হবে লাঞ্চ টাইম। সেই লাঞ্চ টাইমে 1 ঘন্টা পর তারপরে খেতে পারবো। আমার পেছনে যা দেখছেন সব এখান থেকে এই অবধি লাঙ্গার, সবই খাওয়া দাওয়া ফ্রি। তো খাবো যখন এখানেই খাবো, যা খাবো।
রেনকোট কিনেছে দেখো, এই রেনকোট 100 টাকা করে। তারপর কেমন লাগছে এখন? ভালো, খুব ভালো তো, খুবই ভালো জায়গা। সুন্দর জায়গা বলতে দেখলে অপূর্ব দৃশ্য। এই সামনে এসে না দেখলে বোঝা যাবে না, বল না মিশো, হ্যাঁ, সামনে এসে দেখতে হবে তো। একদম একদম রেকমেন্ডেড কি, এসে দেখে যেতে হবে, তাই তো? আপু। তো চলো রুম নিয়ে দেখা হচ্ছে। বেস ক্যাম্পের ভেতরে গেছিলাম। বেস ক্যাম্পের ভেতরে গিয়ে দেখলাম যে টেন্টগুলো নিতে বলছে সেগুলো 370 টাকা করে নেবে, ঠিক আছে। আর এখানে আমি এসে দুজন মহারাষ্ট্রিয়ানের সঙ্গে পরিচয় হলো, তারা বললো আমরা পাইন ভিউ রিসর্টে আছি, তো আপনারা যেতে পারেন। ওখানে তাদের 400 করে নিয়েছে। তো 30 টাকার পার্থক্যে যদি আমি একটা হোটেল রুমে থাকতে পারি তো সেটা বেশি ভালো না? আমার মনে হয় সেটাই বেশি ভালো। তার মধ্যে এরকম বৃষ্টি হচ্ছে আর টেন্টের তলায় কাদা জমা, তো ওখানে তো থাকাটা একটু রিস্কি হতো রাতটা কাটানো। তো আপাতত এই যেটা দেখালাম এই পাইন ভিউ রিসর্টে এসেছি, একটু উঠে আসতে হয়েছে, নো প্রবলেম, নো ইস্যু। এখানে তো আপনি এসছেনই বাবার দর্শনে, চড়াই তো আপনার মাস্ট। তো হোটেল রুমটা দেখিয়ে দিই, আমি আর মেশো থাকছি যে রুমে। হচ্ছে হোটেলের গেট। হ্যাঁ, সকালবেলা মোবাইল হারিয়ে বসে আছে বোধহয়, পেয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের রুম, রুমটা সুন্দর আছে, রুমের ভিউ, একটা বেড আছে, টিভি, এই সুন্দর করে আয়না, আর এই জানলা দিয়ে অপূর্ব একটা দৃশ্য আপনি সবসময় পাবেন। তো আমাদের মনে হয় টেন্টের থেকে এই জায়গাটা বেশি ভালো, কি বলো? আচ্ছা, আবার ভান্ডারা শুরু হয়ে গেছে, আবার একটু খেয়ে নেবো। কিছু থালা নিয়ে নিয়েছে, অনেক কিছু আছে, লোকও পড়ে গেছে আপাতত, আমাকেও খেতে হবে। आपका स्वास्थ्य को हमें फिक्र है, इसलिए आपसे नहीं सुना कि आप जल्दी से टेस्ट की पर्ची हासिल करें, ताकि में जाकर रेस्ट प्राप्त करें। আপাতত এইটুকু দিয়ে শুরু করি, তারপর দেখা যাবে। প্রচুর ভিড়। दिल्ली से आए मोहन कुमार जी यहाँ पे हमारे सूचना केंद्र पे खड़े हैं, इनके साथ এখন 2টোর মতো বাজে, আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, ভালোই ভিড় হয়েছে। এখানে ভান্ডারের অভাব নেই, আপনি যা খেতে চান সবই নিরামিষ, নেবেন ততটাই আপনাকে খেতে হবে। পুরোটা খেতে হবে, তাই তো? হ্যাঁ, একটুও ফেলতে পারবেন না, এটাই নিয়ম। যাই হোক, একটা ব্যাগের কভার খুঁজছিলাম, পেলাম না। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন কিছু করার নেই, বৃষ্টি পড়ছে, এই যে দেখছেন রেনকোট পরে আছি। তো আপাতত আবার ব্যাক টু হোটেল রুম ভাবছি চলে যাব। তো এই হোটেল রুমের রাস্তায় চলে যাই, কি মেশো একটু রেস্ট করি, কালকে সকালে তো আবার যাত্রা শুরু হবে। তো হর হর মহাদেব, ফাইনালি পহেলগাঁওতে দুপুরবেলা কমপ্লিট করলাম, এবার একটু রেস্ট নিয়ে কালকে যাত্রা শুরু। আপনারা তো যাবেন রঙিন দূরবীনের সাথে, মানে রঙিন দূরবীনের চোখ দিয়ে দেখবেন অমরনাথ যাত্রা। সঙ্গে আছেন, সঙ্গে থাকবেন, পুরো ভিডিওতে বজায় থাকবেন। আর পারলে একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন ছোট্ট ভাইটাকে। চলুন দেখা হচ্ছে যাত্রা শুরুতে। এখানে কিছু নির্দিষ্ট রেট আছে, হ্যাঁ, যদি আপনি দাঁড়ান, এখানে আওয়াজ হচ্ছে, আওয়াজটা কার যাত্রীর আইডি কার্ড হারিয়ে গেছে, সেই আইডি কার্ডের জন্য। তো উপরে যেটা দেখতে পাচ্ছেন, উপরের গুলো হচ্ছে আপনি যদি ঘোড়ায় চড়ে যান তার রেট স্থান অনুযায়ী, তার নিচেরটা হচ্ছে যদি আপনি ওই কাউকে দিয়ে মাল বোয়ান, মানে পিঠুওয়ালাদের রেট, পিঠুতে করে যদি যান। আর নিচের রেটটা হচ্ছে আপনি যদি পালকি ক্যারি করেন, মানে পালকিতে করে যান। সেই টেন্টগুলো দেখতে পাচ্ছেন ভেতরে, ছোট ছোট টেন্ট, এই টেন্টে থাকার জন্য আমাদেরকে 370 টাকার কথা বলেছিল। তো আমরা টেন্টটাকে বাছিনি, টেন্টটা না বেছে হোটেলটা বেছেছি। আপনাকে কারণটা তো বললাম। এমনি আদারওয়াইজ সব ফেসিলিটি আপনি পেয়ে যাবেন,
কোনো অসুবিধা নেই। এখানে টেন্টের ব্যবস্থা, এই যে এরকম টেন্টে আপনারা থাকতে পারেন। কিন্তু প্রবলেমটা হচ্ছে বৃষ্টি পড়াতে তলাটার যে ওয়েদার, সেটা নিয়েই আমরা ভয় পাচ্ছি। সেই জন্য টেন্টটা আর করিনি, হোটেলটাই করেছি, দেখালাম আপনাদের। তো এই ছিল রেট আর ওয়েদার। এখন আপাতত বৃষ্টি, দেখি কালকে কি হয়। কাশ্মীরে সন্ধে হতে অনেক সময় লাগে, তো আবার সন্ধেবেলায় আমরা এই ঝিলমের পাশ ধরে আবার আমাদের বেস ক্যাম্পে গেলাম সন্ধ্যা ভোজন বা বলতে পারেন রাত্রি ভোজনের জন্য। খাবারের নাম তো আমি কিছুই জানি না, তবুও দেখাচ্ছি। প্রচুর ধরনের খাবার, এদিকে রয়েছে, ওদিকে রয়েছে, ওদিকেও রয়েছে, চা কফি, মানে এত খাবার, মানে আমার পক্ষে বলা সম্ভব না কোনটা কি খাবার। এখানে সম্পূর্ণ ফ্রি, বিনামূল্যে, বারবার বলছি। আপনারা আসবেন, RFID কার্ড দিয়ে স্ক্যান করে ঢোকাবেন ভান্ডারাতে, ঢুকে খাবেন, ঠিক আছে? তো আপাতত আমি একটু খাওয়া দাওয়া করি, দেখাবো আপনাদের। বিষয়টা কী খেলে গো? ভালো খেতে? আমার জন্য 1 প্লেট নাও না। খুব ভিড় হয়েছে, তো এখানেই কাটাবো কিছুটা সময়। আপনারাও আসবেন, এখানেই খাওয়া দাওয়া করবেন। এটা নিয়ে এখানে এরকম বেলা হচ্ছে, बहुत गर्म है। अच्छा, फाइनली এরকম একটা পেয়ে গেছি চাটনি আর ইয়ে থেকে। দেখি খেয়ে দেখি কিরম খেতে। মাথার রুমালটা খোলা না, এরকম একটা মজবুত টাইপের। বৃষ্টি পড়ছে, তার সাথে কি হয়েছে? ভান্ডারাতে তো প্রচুর জিনিস খাচ্ছি, প্রচুর জিনিস। দই বড়া খেলাম, কি খেলাম এসব, মুড়ি, নাম জানি না। প্রচণ্ড খাবার এখানে, খেতে পারে সব সুন্দর খাবার। কিন্তু একটা রিকোয়েস্ট সবাইকে, মানে এনারাও করছেন, যতটা প্রয়োজন ততটাই খাবার নেবেন, খাবার ওয়েস্ট করবেন না, সম্পূর্ণ খাবেন। খাবারটা সম্পূর্ণ করে প্লেট পরিষ্কার করে তবে রাখবেন, কারণ এখানে এত কষ্ট করে খাবার করা হয়েছে, ভান্ডারের আয়োজন, তো পুরো সম্পূর্ণ খাবেন। আর কতগুলো গুরুত্বপূর্ণ কথা যেগুলো বলার হোটেলের রুমে গিয়ে বলছি, মানে সোজা যারা এতদূর দেখে নিয়েছেন আমার ভিডিও, তাদেরকে গুরুত্বপূর্ণ কথাগুলো বলবো হোটেলের রুমে গিয়ে, যে সোজা হাওড়া থেকে আমাদের এখানে অব্দি আসতে কী কী করণীয় নয়, তাই তো এসব কী করতে হবে, কী করণীয় নয় প্রথম দিনের পেহেলগাঁও অব্দি। ঠিক আছে, দেখা হবে। সৌভাগ্য বলুন আর ভাগ্যই বলুন, কিছুটা সময় আমার আর মেশোর হয়েছিল ভান্ডারায় দাঁড়িয়ে লোকের সেবা করার। আচ্ছা, ভিডিওর এত অবধি দেখে নিয়েছো, মানে আমার পেহেলগাঁওর একদম সেই রাতের, কাল যাত্রা শুরু হবে। আজ 14 তারিখ শেষ করছি হোটেল রুমে, কাল থেকে আমাদের চন্দনবাড়ি থেকে যাত্রা শুরু। তো কয়েকটা কথা, মানে মানে আমাদের কলকাতা স্টেশন থেকে এই পেহেলগাঁও অবধি কয়েকটা ইম্পর্টেন্ট কথা শেয়ার করার ছিল, সেগুলো শেয়ার করছি। প্রথম হচ্ছে জম্মু তাওয়াই, যেটা ধরে আমি আর মেশো এসছি। প্রথমত ট্রেনটাকে অ্যাভয়েড করতে পারো। ট্রেনটা পারফেক্ট টাইমে এসছে, সব কিছু ভালো, কিন্তু ট্রেনটা লোকাল ট্রেনের থেকেও খারাপ। আর যদি আসো, স্লিপার ছেড়ে ফার্স্ট টায়ার এসিতে বা সেকেন্ড 3 টায়ার এসিটা করতে পারো, কমফোর্টেবলি জার্নি করতে পারবে। দ্বিতীয়ত, নেমেই তোমাদের পাঞ্জাব পেরোনোর পরেই সিমের কানেকশান চলে যাবে। কানেকশান চলে গেলে একটা কানেকশান জরুরি, নেমেই নেবে, কোনো হড়বড় করবে না। স্টেশন থেকে নামতেই কারোর দিকে কোনো কিছু তাকাতে হবে না, সোজা ওখানে সিম কার্ড নেওয়ার ছাতা বসে রয়েছে, আমি দেখিয়েছি অলরেডি, 400 টাকা করে নেবে, সিম কার্ড পেয়ে যাবে। এটা সেকেন্ড পয়েন্ট। RFID কার্ড
কোথাও কোনো হ্যাপার দরকার নেই। ওখান থেকে বেরিয়ে সোজা তার ডান দিকে যে কোনো জায়গায় কাউকে কোনো মিলিটারি বা ক্যানিটেনকে জিজ্ঞেস করবে, RFID কার্ড দেখিয়ে দেবে, পার্চিটা দেখাবে, আধার কার্ডটা দেবে, 2 মিনিটের কাজ দিয়ে দেবে। সেটাও দেখিয়েছি, 2 মিনিট হয়ে গেল। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, ওখান থেকে যখন বেরিয়ে এসে আমরা যে প্রবলেমে পড়েছিলাম, প্রচণ্ড দালাল ড্রাইভারদের ওখানে তুমি পাবে, এই আপকো পৌঁছা দেঙ্গে, কাহা জানা হ্যাঁ বলিয়ে, হ্যান ত্যান। কিন্তু এখানে একটা টাইমিং চলছে যেটা মিলিটারিরা ফিক্স করে রেখেছে যে দুপুর 3টের পরে একটা জায়গা পর্যন্ত যাওয়া যায়, তারপরে যাওয়া যায় না। অনন্তনাগ অবধি একটা চেক পয়েন্ট আছে, যেটা তুমি 10টার সময় শুরু করলে কোনোভাবে পার করতে পারবে না। কারণ সেটা হচ্ছে প্রায় জম্মু তাওয়াই থেকে তুমি যদি যেখানেই যাও, পেহেলগাঁও যেতে গেলে, শ্রীনগর যেতে গেলে 210 কিলোমিটার লাগছিল আমাদের। আমরা ভেবেছিলাম শ্রীনগর যাব, শ্রীনগর তো আমি পৌঁছতে পারিনি। আর তার থেকে বড় কথা, অনন্তনাগে আমাকে আটকে দেওয়া হয়েছিল এবং ওখানে শুধু লোকালসরাই যাতায়াত করতে পারবে, সেই বিকেলটুকুটা যাতায়াত করতে পারবে না এখন যা সিচুয়েশন সেই অনুযায়ী। তো মাস্ট কেয়ারফুল থাকবে, কোনো কিছু মাথায় অত কিছু নেবে না। টাইম যদি বেশি হয়ে যায় ভাগবতী নগর বেস ক্যাম্পে চলে যাবে, ভাগবতী নগর বেস ক্যাম্পটা হচ্ছে খুব ভালো। আর না হলে নিজেরা বিচার বিবেচনা করে গাড়ি ঠিক করবে, ঠিক আছে, যে আমরা কতটা যেতে পারবো। কারণ বেশি টাইম হয়ে গেলে সকালের দিকে এলে করে নাও, যে 6:30 সাড়ে 6টায় নামলে তখন তোমরা করে গাড়ি করে চলে এলে সেটা তোমরা পুরো জার্নিটা করে নিতে পারবে। কিন্তু তারপরে বেরোলে সেটা কিন্তু অসম্ভব, ড্রাইভারদের চক্করে পড়বে না। এটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট, যেটা আমরা ফেস করেছি আমি আর মেশো। যাই হোক, কোনোভাবে পেহেলগাঁও এসেছি। পেহেলগাঁও এসে বিশেষ গুরুত্বপূর্ণ, ভেতরে যখনই বেস ক্যাম্পের ভেতরে যাবে, বেস ক্যাম্পের ভেতরে তোমাদেরকে অনেকভাবে কনভিন্স করবে যে টেন্ট নিয়ে নিন। কিন্তু এখন বর্ষার সময় টেন্টের তলা পুরো ভিজে, খাটের উপরে থাকতে ওখানে 370 টাকা দিতে হচ্ছে, যেটা আমি দেখেছি। একটু বাঁদিকে বেরিয়ে আমার, যদি তুমি এই হোটেলের নাম্বার দেওয়া থাকবে, এখানে এই যে রুমটা দেখছো, এই রুমে আরামসে তুমি থাকতে পারো। 400 টাকা পার হেড করে নিয়েছে, কোনো অসুবিধা নেই। খাওয়া দাওয়া তো ভান্ডারাতে ফ্রি আছে, খাওয়া দাওয়া ভান্ডারাতে করবে। তুমি যতবার খুশি ভান্ডারা এন্ট্রি করতে পারো। নিজের RFID কার্ডটা খুব সযত্নে রাখবে, ওটাই তোমার আইডেন্টিটি দিয়ে এখানে। তো এইটা দিয়ে ঢুকবে, এখানে বেরোবে ওই ভান্ডারার ভেতরে। তো এটাই বলার। আজকের মতো এই ইভিনিং আমি আর মেশো হোটেল রুমে শেষ করছি। সকাল থেকে শুরু হবে আমাদের যাত্রা, কাল থেকে হবে যাত্রার ভিডিও থাকছে। তো এটা এত অবধি, যত কলকাতা টু পেহেলগাঁও অবধি যা যা ফেস করলাম, যা যা ইয়ে করেছি সেটা বললাম। ভালো থাকবে, পারলে একটু সাবস্ক্রাইব করে দেবে।